হ্যালো এভরিওয়ান, আমাদের পেন্সিভ স্টোরিজ এর আরেকটা পডকাস্টে আজকে আমরা চলে এসেছি। আমাদের সেপ্টেম্বর এন্ড অক্টোবর মাসের থিম হচ্ছে লোনলিনেস এবং লোনলিনেসের এফেক্ট আমাদের মেন্টাল হেলথের উপরে কিভাবে পড়ে তা নিয়ে ডিসকাস করা। তো সেটার আন্ডারে আমরা বিভিন্ন ধরনের আর্টিকেল সাবমিশন পেয়েছি, বিভিন্ন পোয়েম সাবমিশন পেয়েছি, স্টোরি সাবমিশন পেয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে পার্সোনালি যেটা খুব ভালো লেগেছে যে অনেক মানুষ পেয়েছি যারা তাদের লাইফের লোনলিনেস নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছে। তার মধ্যে আজকে অর্পিতা আপু একজন। অর্পিতা আপু বেসিক্যালি আমি যখন রুবিনা আপুর সাথে পডকাস্ট করেছিলাম তখন আমাদের পডকাস্টের কমেন্ট সেকশনে আপু কমেন্ট দিয়েছিলেন যে আপুর এরকম এক্সপেরিয়েন্স আছে এবং তখনই আমি আপুর সাথে যোগাযোগ করি এবং আমি আমার ইচ্ছাটা প্রকাশ করি যে আই ওয়ান্ট হার ইন মাই পডকাস্ট, যেন আপুর সাথে কথা বলতে পারি আপুর জার্নি উইথ লোনলিনেস নিয়ে। তো আপু ওয়েলকাম। আপুর পরিচয়টা আমি একটু শর্টকাটে দিয়ে নিই। আপু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে ল ফ্যাকাল্টি, এবং আপু এক্সট্রিমলি ওয়েলকাম তোমাকে আজকে আমাদের পডকাস্টে। So nice of you, Tahina. তো আপু কেমন যাচ্ছে এই পুরা ধরো কোভিড এর টাইমটা, কেমন যাচ্ছে, কি অবস্থা? করোনার এই পুরো সময়টা আমি বলবো মানে আমার ব্যক্তিগত জীবনে এরকম সময় আমি এর আগে আর পার করিনি। অবশ্যই পৃথিবীতে এরকম অতিমারি তো খুব কমই এসেছে, আমাদের জীবন দশায় তো আসেইনি। তারপর আমি বলবো যে ব্যক্তিগত পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে গত 6-7 মাসে যেই জীবনটা কাটানো বাসার ভেতরে থেকে এবং অন্যভাবে কাজকর্ম করে এবং হঠাৎ করে হাতে অনেকটা সময় চলে আসা, যেই সময়টাতে আসলে নিজের জীবন নিয়ে বা নিজের আশপাশের মানুষজনকে নিয়ে অনেক চিন্তার একটা সুযোগ ঘটেছিল। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি জীবনকে একটু অন্যভাবে নতুন করে দেখতে শিখেছি। দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল আপু। আমি যদি আরেকটু জানতে চাই তাহলে হচ্ছে গিয়ে যে এই করোনার টাইমটাতে অনেকেই তো মেন্টাল হেলথের অনেক নেগেটিভ অ্যাসপেক্ট দিয়ে সাফার করেছে এবং করছে এখনো। সেই সেন্সে হাউ আর ইউ হ্যান্ডলিং দিস হোল সিচুয়েশন? ইটস ভেরি ফানি। সো যখন আমাদের বাংলাদেশে যখন আস্তে আস্তে কোভিড নিয়ে আলোচনা শুরু হচ্ছিল, শুরুর দিকে আমার মনে আছে যে ধরো সবাই একটু কিন্তু কনফিউজ ছিল যে আসলে এটা কি, হোয়াট ইজ কোভিড। এন্ড রাইট, চায়নাতে হচ্ছে, আমরা শুনছি যে ইউরোপে খুবই ভয়াবহ অবস্থা, বাট বাংলাদেশে কি আসবে? আমাদের দেশটা তো গরমের দেশ। তো ওরকম সময় আই ওয়াজ ফলোইং সোশ্যাল মিডিয়া এন্ড আই কুড সি যে লকডাউনের এফেক্ট অলরেডি ইউরোপে দেখা যাচ্ছে। তো ফানিলি I actually wrote an op-ed piece on how a lockdown or a quarantine situation might affect your mental health. তো এই op-ed লেখার পরে আমি নিজেই কিন্তু ভিকটিম। সো প্রথম দিকে প্রথম 2-1 মাসই ওরকম কিছু হয়নি আমার, কিন্তু 2 মাস যাবার পরে আমার ডিপ্রেশনের হালকা একটা এফেক্ট, হালকা বলছি এই কারণে যে আমার ডিপ্রেশনের একটা সাইকেল ছিল, একটা হিস্ট্রি ছিল, সো ওখান থেকে আমি বের হয়ে এসেছি। কাজে এখন যখন আমার যেটাকে আমরা বলি যে ফ্ল্যাশব্যাক যেটা হয়, ওটাকে পুরোপুরি ডিপ্রেশন বলা যাবে না, বাট আই গট দোজ ফিলিংস, সো দ্য ব্লুজ, আই গট দ্য ব্লুজ। এবং মাঝখানে প্রায় একটা সময় আমার অ্যাংজাইটিও হয়েছিল। আর রমজান মাসের শেষের দিকে I had a very bad time, about like a 15-day cycle when I was quite not well. So yes, although I wrote an article trying to make people aware, I myself was a victim of it. I guess maybe you had that sense অনেক আগে থেকেই যে এরকম হওয়ার চান্স আছে, that's what made you write that article, because most of the people are going through it and unfortunately you also went through it. So Apu, when you commented on the post Rubina Apur সাথে করা পডকাস্টের নিচে, তখন you spoke about that you can talk about your loneliness like hours after hours. So আমি যদি তোমার কাছে একটু জানতে চাই যে loneliness ফিলিংটা বা ইমোশনটাকে তুমি কিভাবে দেখো তোমার লাইফে? আচ্ছা, বাংলায় আমরা যখন একাকিত্ব নিয়ে কথা বলি, আমাদের কিন্তু যেই বিষয়টা সবসময় আমরা লক্ষ্য করি না সেটা হচ্ছে যে একাকিত্ব আর নিঃসঙ্গতা, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। অর্থাৎ আমি একা থাকতে পছন্দ করি, আমি অত বেশি ঘুরতে পছন্দ করি না, ভিড়ে বা অনেক মানুষের ভিড়ের মধ্যে থাকতে আমার ভালো লাগে না, এটা এক ধরনের ব্যাপার।
সেটা একজন মানুষের ব্যক্তিগত পছন্দ, তার জীবন যাপনের এটা একটা ধরন হতে পারে যে উনি কিছুটা নিভৃতচারী জীবন যাপন করতে পছন্দ করেন। এটার সাথে আমরা যেটাকে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে নিঃসঙ্গতা, অর্থাৎ আমি একা থাকতে চাই না, আমার মানুষের সাথে থাকতে ভালো লাগে, আমার সামাজিকতা ভালো লাগে, মেলামেশা ভালো লাগে, কিন্তু আমি এগুলো করতে পারছি না। এবং এগুলো করতে না পারার কারণ এই না যে কেউ আমাকে বাধা দিচ্ছে, আমার নিজের মনের মধ্যে এমন একটা অনুভূতি তৈরি হয়েছে যে আমার মনে হচ্ছে যে না, আমার একা থাকা উচিত। আমার যতই বাইরে যেতে ইচ্ছা করুক, আমার মনটা তখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ বলছে যে তুমি তো বাইরে যেতে পছন্দ করো, আরেকটা ভাগ বলছে যে না, তোমার যতই পছন্দ হোক তোমার বাইরে যাওয়া উচিত না, তোমার একা থাকা উচিত। এই দ্বন্দ্বটা যখন আমাদের মনে শুরু হয়ে যায়, তার একটা ফলাফল হচ্ছে আমরা তখন নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলি। তখন আমরা নিভৃত জীবনযাপন করা শুরু করি, এই জন্য না যে আমাদের ভিড় অপছন্দ, বরং এই জন্য যে আমাদের মনে হয় যে আমাদের একা থাকা উচিত। তো এই জিনিসটাকে ইংরেজিতে তুমি যেটা বলছো যে লোনলিনেস, সো সলিটিউড আর লোনলিনেস এর মধ্যে এটা হচ্ছে পার্থক্য, যে ইউ কুড বি সলিটারি এন্ড ইউ কুড বি জাস্ট ফাইন, বাট ইফ ইউ আর ভেরি লোনলি দ্যাট মাইট নট অলওয়েজ বি আ গুড থিং। এবং আমার ক্ষেত্রে আমি তোমার রুবিনা আপুর ওই পোস্টে কমেন্ট করবার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের সামাজিক মিডিয়াতে যখন আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়, তখন আমাদের বিষণ্ণতা, অ্যাংজাইটি, এই বিষয়গুলো প্রায় উঠে আসে। বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখন এই বিষয়ে অত্যন্ত সচেতন, অত্যন্ত চমৎকার একটা ট্রেন্ড এখন আমরা লক্ষ্য করছি। কিন্তু I guess Pensive Stories was the first platform যেখানে আমি লোনলিনেসকে আলাদা করে ফোকাস করতে রেখেছিলাম। তো দ্যাট অ্যাকচুয়ালি কট মাই অ্যাটেনশন, যে এই যে নিঃসঙ্গতা, এটা যে কত ভয়াবহ হতে পারে এটা অতটা উঠে আসে না। উঠে আসলেও বিষণ্ণতার সাথে লেজুর হিসেবে আসে। আমি জিনিসটাকে ছোট করছি না, কিন্তু লোনলিনেস কিন্তু একাও একটা অনেক বড় সমস্যা বা মানসিক স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকি হতে পারে। এই জিনিসটাকে আলাদা করে আমি খুব কমই আলোচনা করতে দেখেছি। এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে রুবিনা আপু এটা নিয়ে কথা বলছে, রুবিনা আপু আমার খুব ভালো বন্ধু। তো যখন দেখলাম যে ও কথা বলছে, তো জাস্ট it was just a compulsive move যে I just wrote the comment যে just ask me, I know what loneliness can do to someone. And thanks Jay, you commented, that's why we are talking today, and that's why I've got the opportunity to talk to you. কিন্তু তুমি আসলেও খুব সুন্দরভাবে লোনলিনেসের অ্যাসপেক্টটাকে তুলে ধরেছো বলছি, আমি এটাকে কাট করবো। আসলে অনেক সুন্দরভাবে লোনলিনেসের অ্যাসপেক্টটাকে তুলে ধরছো। এন্ড দ্য থিং ইজ যে আমার এখানে ফোকাস করার ক্ষেত্রে যেমন তুমি বললা যে এটাকে কেউ আলাদা করে দেখে না, আমি হঠাৎ করে বা আমাদের টিম হঠাৎ করে এটাকে আলাদা করে দেখার একটা রিজন হচ্ছে যে আদার যে অ্যাসপেক্ট গুলা বললা না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কম্পালসিভ ডিসঅর্ডার গুলা, ওগুলার কোনো না কোনো ফ্যাক্টরে বা কোনো না কোনো কন্ট্রিবিউটর হিসেবে কিন্তু লোনলিনেস কাজ করে অথবা অ্যালুফ হয়ে যাওয়া কাজ করে। সো দ্যাট মিনস এই জিনিসটা সবগুলার মধ্যে আছে। এবং আমরা কিন্তু সবার আগে যখন দেখি যে চেক আপ অন ইয়োর ক্লোজ ওয়ান্স, যে ওরা কেমন আছে, তখন কিন্তু একটা জিনিস আমরা অলওয়েজ এটা দেখি যে she or he was very extrovert, খুব আড্ডা দিত, কথা বলতে আসতো, এখন কেন অ্যালুফ হয়ে গেল, এখন কেন চুপ হয়ে আছে, তখন কিন্তু ওইটাও কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস হিসেবে কাজ করে যে ওকে there is something wrong, বিকজ ও তো এরকম ছিল না, ও এখন কোথাও যাচ্ছে না, মিশতেছে না, রুমে থাকতেছে, একা থাকতেছে, কথাও বলতেছে না। ইভেন সিম্পল থেকে সিম্পল when we have our bad days, তখন দেখা যায় যে আমার বাসাতেও আমার বাবা মা এবং মানে আমার ফ্যামিলি বুঝে যায় যখন আমি কম কথা বলি, কন্টিনিউয়াসলি যদি আমি কম কথা বলি বা বেশি রুমের মধ্যে থাকি, বুঝে যায় যে সামথিং ইজ বদারিং মি। আমিও হয়তো জানি যে আই নো যে কি বদার করতেছে আমাকে, বাট আমি হয়তো বলতে চাচ্ছি না আমার ফ্যামিলিকে, বাট দে আন্ডারস্ট্যান্ড ইট জাস্ট বাই সিইং যে আমি নর্মাল আচরণ করতেছি না, আমি একটু অ্যালুফ বা একা থাকার চেষ্টা করতেছি বা একা থাকতেছি। সো দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট মেড মি ফিল লাইক যে এইটা তুলে ধরা উচিত, বিকজ বাকিগুলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডিসঅর্ডার, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখান থেকে আমি যেহেতু তোমার সাথে আমার আগে কথা হয়েছে, তুমি আমাকে বলছিলা যে একটা হিউজ পার্ট অফ ইউর লাইফ মানে when you faced depression and when you faced loneliness, সেটা ছিল হচ্ছে কি যখন তুমি বাইরে পড়তে যাও। তো ওই জার্নিটা যদি একটু আমাদের সাথে যদি একটু ওয়াক থ্রু করো, ওই জার্নিটাতে যে what happened actually and how তুমি কি নিয়ে গো থ্রু করতেছিলা।
রাইট, সো আমি মাস্টার্স করবার জন্য হার্ভার্ড ল স্কুলে যাই ইন অগস্ট 2014। তো আইনের Harvard Law শিক্ষাতে School, cool, very amazing. Okay, but that's not the issue here, right? But that again is the issue here. So I will loop it into the discussion. ধরো যে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে আইনের একটা পার্থক্য হচ্ছে, অন্য বিষয়গুলোতে তুমি যখন স্নাতকোত্তর করতে যাবে এটা সাধারণত 2 বছরের একটা কোর্স হয়। আর আইনের ক্ষেত্রে মাস্টার্সটা সাধারণত মানে ইন ভেরি এক্সেপশনাল কেসেস এটা 2 বছর হবে, নতুবা মোটামুটি পৃথিবীর সব জায়গায় তুমি যদি রেগুলার মাস্টার্স করো এটা 1 বছর হবে, পার্ট টাইম করলে সেটা 2 বছর হতে পারে। which means it's a very brief time. You need to, it's like যে treadmill চলছে, so you just jump on it, you run, you finish the course and then you're done with it. So আমি এর আগে বিদেশে গিয়েছিলাম কনফারেন্সে, কম্পিটিশনে, বিভিন্ন বিষয়, কিন্তু নতুন একটা দেশে গিয়ে যেটাকে আমরা বলি যে নতুন দেশে সেটেল করা, প্রবাসী জীবন যাপন করা, এইটা আমার জন্য সেটা প্রথমবারের মতো ছিল। আমি 1 বছরের জন্য সবকিছু ছেড়ে একা একা অন্য একটা দেশে যাচ্ছি। লোনলিনেসটা আমেরিকাতে যাবার পরে কিভাবে আসলো এটা খুবই ইন্টারেস্টিং আমার জন্য, কারণ আমি নিজেও কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে আমি লোনলিনেসের শিকার হয়েছি। আমি গেলাম প্রথম সপ্তাহতে, আমাদের ওরিয়েন্টেশন ছিল, there was a lot of social events, সব নতুন ছাত্রছাত্রীরা একজনের সাথে পরিচিত হচ্ছিল, কোর্স টিচারদের সাথে আমরা পরিচিত হচ্ছিলাম, ইউনিভার্সিটির কি কি ফ্যাসিলিটি আছে, লাইব্রেরি, আইটি ফ্যাসিলিটিস, এভরিথিং আমরা সব দেখছি। এটার মধ্যে হঠাৎ করে আমার একদিন বিকালবেলা এরকম আমি হেঁটে হেঁটে আমার হলে ফিরছিলাম, ডর্মে ফিরছিলাম, তখন আমার মনে হলো যে আচ্ছা প্রায় 1 সপ্তাহ 10 দিন হয়ে গেল, আমার কিন্তু এখনো পর্যন্ত ওই অর্থে কোনো বন্ধু হয়নি। মানে বন্ধু বলতে আমি কি বোঝাচ্ছি, যে এমন একজন যাকে আমি ফোন করে কোনো একটা খবর দিতে পারি বা কোনো একটা খবর নিতে পারি, বা জাস্ট মনটা হালকা করবার জন্য, অর্থাৎ মানে পড়তে পড়তে মাথা ভারী হয়ে গেছে, একটু জাস্ট নিজেকে লাইট আপ করা, যেটাকে আমরা বাংলায় বলি যে সহজে আড্ডা দেওয়া, রাইট? তো আড্ডা দেওয়ার জন্য কাউকে ফোন করলাম যে 10 মিনিটের জন্য, চলতি ভাষায় 10 মিনিটের প্যাচাল পেরে নিজেকে একটু হালকা করে নিই, এরকম আমার এখনো এখানে কারোর সাথে হয়নি। তো এটা আমাকে একটু আমাকে স্ট্রাক করলো এই জন্য যে আমার অভিজ্ঞতায় সাধারণত এরকম এর আগে হয়নি। আমি যখন কোথাও যেতাম আমি মোটামুটি সহজে মানুষের সাথে আলাপ করতে পারতাম, আলাপ করতে আমার খুব বেশি কষ্ট বা সমস্যা আগে হতো না। তো এটা যখন হলো আমি এটা মার্ক করলাম মনে মনে যে আচ্ছা। তারপরে তার 2-1 দিন পরে আমি আমার ডর্মের কয়েকটা রুম পরে থাকে ইথিওপিয়ার একজন, ওর সাথে আমি শেয়ার করছিলাম, her name was Martha, যে Martha, I mean I see that you have already made a lot of friends who are going here and there, but you know I'm not sure whether I'm making any friends here. তো আমি গর্পিতা এত টেনশন করো না, I mean it's just been what 10 or 15 days, it's going to be fine. But unfortunately আমি যেটা বুঝিনি আমার সাইকেলটা আসলে শুরু হয়ে গেছে, কারণ ওই যে 10-15 দিনের মধ্যে আমি বন্ধু বানাতে পারিনি, that actually continued for the next 11 months. So I would meet a lot of people, I would go to a lot of lecture in the sense যে ক্লাস লেকচার না, মানে অনেক ইভেন্টস হয় তো বিভিন্ন গেস্টরা এসে ওখানে কথা বলেন, so I would go to a lot of events. আমি তখন রেফিউজি ক্লিনিকের অংশ হিসেবে আমি বস্টনের একটা ল চেম্বারে কাজ করছিলাম, I was working with the Latin American refugees, ওদের ইন্টারভিউ করছিলাম, all of this, so I'm doing a lot of work, but all the while I was surrounded by people, কিন্তু প্রতি মুহূর্তে আমার মনে ছিল যে এরা কেউ তো আসলে বুঝে না, মানে এদের সাথে তো আসলে আমার কথা বলার কিছু নেই, এরা আমার সামনে আছে কিন্তু এদের সাথে আসলে আমি কি আলাপ করব। এবং এই জিনিসটা আমি অনেক পরে, মানে যখন আমি ডিপ্রেশনের কথা আমি এখনো ঢুকছি না, কিন্তু যখন আমি ডিপ্রেশনের প্রপার চিকিৎসাটা শুরু করলাম তখন আস্তে আস্তে আমি খুব সিরিয়াসলি এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম, and then I found out যে okay, that was a factor that hugely contributed to my clinical depression. তো ওই যে, এবং আমি এখন বলতে পারি যে কেন এটা হয়েছিল। তো মানে জিনিসটা এরকম যে আমি হার্ভার্ডে গিয়েছি, পড়াশোনার একটা চাপ ছিল এবং আমি নিজে নিজে ঠিক করেছিলাম যে এভাবে পড়তে হবে, এভাবে চলতে হবে, এরকম করে কাজ করতে হবে। শুরুর দিকে ওই প্রেশারটা নিয়ে আমি একসাথে অনেকগুলো কাজ জাগল করবার চেষ্টা করছিলাম এবং একসাথে আমি মানুষের সাথে ফ্রেন্ডশিপ করবার চেষ্টা করছিলাম, কিন্তু যেটা হয় এটা আমাদের ওরিয়েন্টেশনেও বলা হয়েছিল যে
ইম্পোস্টার সিনড্রোম বলে একটা ব্যাপার ঘটে, যে তোমার হয়তো কন্টিনিউসলি মনে হবে যে তুমি এখানে টিকতে পারবে না বা তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। এবং ওটা দেখতে দেখতে, এবং আশেপাশে আই ওয়াজ দ্য অনলি বাংলাদেশি ইন হার্ভার্ড ল স্কুল, সো আমার ওই কনটেক্সটের একটা ব্যাপার ছিল যে ধরো মাইক্রো অ্যাগ্রেশন, মাইক্রো রেসিজম, এগুলোর সাথে ডিল করছিলাম, এবং এইগুলো আমি শুরুতে কিন্তু বুঝিনি। সো মানে আমি যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আই ওয়াজ গোয়িং থ্রু ডিফারেন্ট এক্সপেরিয়েন্সেস, none of which I could define at that moment. আমি কোনোটারই নাম জানতাম না, কোনোটারই বিবরণ জানতাম না, কিন্তু এই প্রতিটা অভিজ্ঞতা আমার সাথে হচ্ছিল। আমার মনে আছে যে প্রথম যেই মেয়েটির সাথে আমার পরিচয় হয় হার্ভার্ডে, শি ওয়াজ ফ্রম স্পেন। তার সাথে বসে ডিনার করছিলাম একদিন, একদম শুরুর দিকে, তখন সব মাস্টার্সের ছাত্ররা আসেও নি। এবং তখন কথায় কথায় আমি পহেলা বৈশাখ নিয়ে আমি নানা রকম আলাপ করছিলাম, এবং আমাদের নানা রকমের সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করছিলাম, যেহেতু আমরা দুজনই মানবাধিকার আইন পড়ছিলাম। এবং suddenly she started laughing and I had no idea why she was laughing. এবং তখন না আমার হঠাৎ করে একটা মানসিক একটা মেন্টাল ব্লক তৈরি হয়ে যায় যে ওকে, মেবি আই শুডন্ট শেয়ার এভরিথিং উইথ পিপল, মেবি দে ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই কালচার, দে ডোন্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট হোয়াট আই হ্যাভ টু শেয়ার। সো আই স্টার্টেড ফিল্টারিং আ লট। এবং যখন আমি ফিল্টার করা শুরু করছি, আমি এর মানে হচ্ছে আস্তে আস্তে আমি নিজের উপরে অনেকগুলো ব্যারিয়ার তৈরি করা শুরু করছিলাম, যে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। ওই ব্যারিয়ার গুলো যদি তখন আমি তৈরি না করতাম, তাহলে হয়তো আমার একাকিত্বটা ওভাবে ওই তীব্র পর্যায়ে তৈরি হতো না। কিন্তু ওই যে শুরু হয়ে গেল, তারপরে মানে আই ইউজ টু গেট ইনভাইটেড টু ভ্যারিয়াস ইভেন্টস, যেমন ধরো ঈদের কুরবানি ঈদ ছিল, ওখানে যাবার 2 মাসের মাথায় কুরবানি ঈদ হয়। আমরা যারা মুসলিম স্টুডেন্ট ছিলাম থ্রু আউট হার্ভার্ড ল স্কুল, আমরা একসাথে বস্টনে গিয়ে আমরা ঈদের নামাজ পড়লাম, নামাজ পড়ে কোলাকুলি করলাম, আসলাম, এবং খবর দিল যে আমি যে হলে থাকি তার পার্শ্ববর্তী যে হলটা, ওইখানে হচ্ছে সাউথ এশিয়ান স্টুডেন্টরা মিলে শ্যামাই টামাই সব রান্না করছে। তো আমার দাওয়াত, মানে আমার হলে আনফরচুনেটলি আমি একা মাস্টার্স ছিলাম, আর বেশিরভাগ মাস্টার্স ছিল পাশের ডর্মে। তো আমার দাওয়াত যে আসো আমরা ঈদের শ্যামাই খাবো একসাথে। আমি গেলাম, আই ডিডন্ট ওয়ান্ট টু গো, মানে আমার যেতে ইচ্ছা করছিল, বাট দ্য সেম টাইম আমার মনে ছিল যে ওইখানে গিয়ে আমি কি করবো, মানুষজন গল্প করবে, হাহা হিহি করবে, আমার হাসতে ইচ্ছা করছে না, আমার যেতে ইচ্ছা করছে না। কিন্তু ঈদের দিন না গেলেই বা কেমন দেখায়, আর মানুষ কি মনে করবে। তো সবকিছু মিলে I went there, so I got lots of photos. Facebook-এ প্রতি বছর টাইমলাইনে আসে, but I know that I wasn't part of that gathering. Okay. So that's how loneliness worked for me. And ততদিনে you were like deeper into loneliness, মানে ততদিনে তুমি একেবারে যেমন এই যে গ্যাদারিং গুলো হচ্ছে, তুমি যাচ্ছ, you're physically present there, but mentally, emotionally you're not connected, and connect করতে তুমি চাচ্ছ না এবং পারতেছো না by that time. রাইট, আমার করতে ইচ্ছা করছে আবার ইচ্ছা করছে না, এবং যখন আমি পাচ্ছি না তখন মনে হচ্ছে যে এত এফোর্ট দেওয়ার দরকার। এবং সবচেয়ে খারাপ সময়টা কাটতো যখন রাতের বেলা পড়াশোনা শেষ করে আমি ঘরে ফিরতাম। হয়তো মনে করে ফিরছি, তো ক্যাম্পাস তো খুব সুন্দর করে সাজানো থাকে, ছাত্রছাত্রীদের বসবার জন্য বেঞ্চ তৈরি করা, নানা রকমের মানে শুধু বেঞ্চ না, কিছু কিছু জায়গায় ধরো চেয়ার টেবিলও রাখা গাছের নিচে, সো ইউ ক্যান জাস্ট সিট এন্ড ইউ নো এনজয় দ্য নেচার। তো ধরো রাত 2টোর সময় লাইব্রেরি থেকে ফিরছি, হঠাৎ করে হয়তো একটা বেঞ্চ দেখে মনে হলো যে আচ্ছা, আমার স্কুলের বন্ধুরা যদি থাকতো তাহলে তো আজকে এখানে বসে গল্প করতে পারতাম। বাংলাদেশে তো রাত 2টার সময় কোনোদিনও একটা বেঞ্চে বসে গল্প করতে পারবো না তারা দেখতে দেখতে। আজকে আমি এই জায়গাটা পাচ্ছি গল্প করার, কিন্তু আমার সাথে গল্প করার কোনো মানুষ নেই। কোনো কারণ ছাড়া এই চিন্তাটা আমার মাথার মধ্যে ঢুকলো, আসার কিন্তু কোনো কারণ নাই। আমি তখন 4 ঘন্টা পড়াশোনা করেছি, আমার ঘরে গিয়ে ঘুমানো দরকার। আমার চিন্তা হবে যে ভাই কখন ঘরে যাব, কখন কম্বলটা টান দিব। আমার মাথায় চিন্তা আসলো আমার স্কুলের বন্ধুরা তো নাই, এই বেঞ্চে বসে তো আমি গল্প করতে পারবো। So it doesn't matter যে I had 180 other LLM classmates, so no, none of them were good for me to sit there. That's quite sad. তোমার কাছ থেকে শুনে যেটা মনে মানে আমি যেটা, because I could picture, like আমি নিজেকে পিকচার করতেছিলাম ওইখানে যে আমি হেঁটে যাচ্ছি and I'm having that feeling, and then আসলেও তখন দেখে মনে হবে যে I have this place now, এখন হয়তো অনেক রাত, but এখানে বসে যাবে, it's safe, but I don't have that person or I don't have those friends যাদের সাথে আমি এখানে বসতে পারি। I know, এটা আমি ইমাজিন করতেছিলাম তুমি যখন বলতেছিলে, and it's not a good feeling at the end of the day, it's really not. আচ্ছা আপু, তো ওই টাইম, ওই তুমি যখন বাইরে পড়তেছিলা ওই টাইমটাতে তোমার সবচেয়ে লো মোমেন্ট কোনটা ছিল
যেটা তোমাকে মানে একদম রিয়েলাইজ করায় ফেলছে যে নাও দিস ইজ টু মাচ, আর আমি নিতে পারছি না বা আমার অনেক প্রবলেম হচ্ছে? ওই লো মোমেন্টটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আচ্ছা, তো আমার এরকম খারাপ লাগা শুরু করলো, এবং খারাপ লাগাটা মানে প্রথমে ছিল মনের মধ্যে যে ভালো লাগছে না, কিন্তু তারপরে এই ভালো লাগছে না জিনিসটা না আস্তে আস্তে শরীরের মধ্যে আসা শুরু করলো। মানে আমার শরীরের মধ্যে নানা রকমের অনুভূতি হচ্ছিল। এই অনুভূতিটা আমি ঠিক ভাষায় বর্ণনা করতে পারবো না, কিন্তু এই অনুভূতিটা বাড়তে বাড়তে যখন শেষের দিকে আসলো, ওই চরম পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি মানে নিজের ক্ষতি করতে চাই, যেটাকে আমরা বলি সেলফ হার্ম। এবং আমার এখন ঠিক খেয়াল নাই সেটা কিভাবে, মানে আমার এক্স্যাক্টলি কি মনে হচ্ছিল, বাট আমার মনে হচ্ছিল যে আমি নিজের কোনো একটা ক্ষতি করব, ক্ষতি না করলেই না, মানে ক্ষতি করলে আমি শান্ত হতে পারবো। তো এবং আমি আশেপাশে কিন্তু খুঁজছিলাম যে আমার ঘরে এমন কি আছে যেটা নিয়ে আমি নিজের ক্ষতি করতে পারি, ধারালো কোনো কিছু বা ভোতা কোনো কিছু যেটা দিয়ে ক্ষতি করা সম্ভব। কিন্তু মানে ওই সময় হঠাৎ করে আমার চোখে পড়লো যে আমরা যখন ওই মানে ডর্মে ঢুকেছিলাম, ওরিয়েন্টেশনের সময় আমাদের সবাইকে একটা করে স্টিকার দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যেটা দরজার মধ্যে রাখতে, আই লেভেলে, এবং ওখানে লেখা আছে যে তোমার যদি কখনো নিজের ক্ষতি করবার বা খুব খারাপ লাগার মতো পরিস্থিতি হয়, এই নম্বরে ফোন করো। So I called, dialed that number and really don't remember, মানে someone picked it up, I don't know who, এবং তাকে আমি বললাম যে দেখো আমার খুবই খারাপ লাগছে, আমি এই মুহূর্তে নিজেকে কষ্ট দিতে চাই, নিজের ক্ষতি করতে চাই। আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি মনে হচ্ছে, আমি বললাম যে আমার এরকম এরকম মনে হচ্ছে, আমি এই জিনিসগুলো নিজের সাথে করতে চাচ্ছি। তখন বললো যে তুমি একদম ভয় পেও না, তুমি জানলাটা খুলো, বাতাস নাও, এবং we are sending help on your way। এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দেখলাম যে দুজন পুলিশ অফিসার আসলেন। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে মানে এই পুলিশ অফিসাররা ছিল মানে হার্ভার্ডের নিজস্ব পুলিশ ফোর্স। দেন দ্য ডক্টর কেম। বাট মজার জিনিস হচ্ছে কি, আমি তো হলে ছিলাম, which means আমার ঘরের বাম দিকে 6 জন ছিল, ডান দিকে 8 জন ছিল। বাট আমি যেটা বুঝতে পারছিলাম, যেটার জন্য আমার রাগ উঠছিল, আমি যদি নিজের গলাও কেটে ফেলতাম, no one would really find out. I'm sure 4-5 দিন হওয়ার আগ পর্যন্ত maybe no one would really care. I'm not even sure ক্লাসেও আমার অ্যাবসেন্স কেউ মানে নোটিস করতো কিনা, বিকজ ওখানে কিন্তু সব ক্লাসে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, কিছু ক্লাসে নেওয়া হয়। তো ধর যে ক্লাসের সংখ্যা অনেক বেশি, 50-60 জন ছাত্র যে ক্লাসে, ওই ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। যেগুলো খুব কনসেন্ট্রেটেড ক্লাস, যে জাস্ট 10 জনের ক্লাস, 20 জনের ক্লাস, সেখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। ওকে, তো সো আই মিন অল দিস থিংস, যে হ্যাঁ আমার তো কোনো দাম নেই, মানে আমি একটা একা মানুষ, আমি থাকলে কি না থাকলে কি, আমার পাশে এই যে 20টা মানুষ ঘুমাচ্ছে, none of them would really find out if I were dead or if something happened to me. I don't need to be dead. আমি যদি হাতও কাটতাম, আমার যদি এমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রয়োজন হতো, আমাকেই ফোনটা করতে হচ্ছে, no one is coming. এবং এটার একটা কারণ হচ্ছে যে আমি যেহেতু একা ছিলাম, আমি মানুষের সাথে ওই র্যাপোর্টটাই কিন্তু তৈরি করি, এবং ভাইস ভার্সা, আমার এরকম র্যাপোর্ট তৈরি হয়নি দেখেই কিন্তু আমি একাকিত্বে ভুগছিলাম, এবং আমার ওই রকমের একটা মেন্টাল ব্রেকডাউন হলো, এবং আমি 2 দিন হসপিটালে ছিলাম। So I didn't tell it to anyone. ওই সময় like my family didn't know, definitely no one at the law school knew. Only I told my husband. He wasn't my husband back then, he was just a friend, so he knew, but no one else knew. তো আপু, এই তুমি যখন হসপিটালে ছিলা এই দুই দিন, was that the time যখন you found out যে তোমার ক্লিনিক্যাল ডিপ্রেশন আছে বা তোমার সিভিয়ার মেন্টাল হেলথ ইস্যুস আছে? এটা কি তখন ওই এক্সপেরিয়েন্সের পরেই পাইছো, বা তুমি কি মানে হসপিটালে what happened ওই 2 দিন তুমি থাকছো, they calmed you down, and then তারপরে what was the journey like, and specifically when did you get to know যে তুমি clinically depressed? আচ্ছা, সো রাতে হসপিটালে যাওয়ার পরে একজন অন কল ডক্টর আসলেন, মানে উনি ছিলেন না, ওনাকে ডেকে আনা হলো। পরে ওই ডাক্তার আমাকে যেটা বলছিল যে আই ওয়াজ রিয়েলি অ্যাপোলোজাইজিং আ লট, যে আই এম সরি যে আমার জন্য তোমাকে রাত 2টার সময় আসতে হয়েছে, আমি সরি যে তোমাকে আমি কষ্ট দিচ্ছি। এন্ড দেন শি সেড দ্যাট ইটস নট ইওর ফল্ট এন্ড ইউ শুড নট বি অ্যাপোলোজাইজিং টু মি। ওই রাতে আমাকে ওষুধ দিয়েছিল, কিন্তু আমি ঘুমাতে পারছিলাম না। দ্য নার্স ওয়াজ ভেরি কাইন্ড টু মি। Then সকালে a doctor came, he asked a lot of questions, then আমাকে ইমিডিয়েটলি কিছু ওষুধ প্রেসক্রাইব করেছিল এবং বলেছিল যে আমি যেন থ্যাঙ্কসগিভিং এর ছুটির পরে তার সাথে গিয়ে দেখা করি।
So America, when you get into a school, you have to get a health insurance. So insurance under I was supposed to go and talk to him. And then he diagnosed me that you have depression. তখনও clinical কি non-clinical অতটা কথা হয়নি বা হলেও I really have no recollection of that. কথা হলো and then he prescribed me some medicines. Okay. So তোমার ফার্স্ট এর ডিপ্রেশন যে তোমার আছে এটা ওই ইনসিডেন্টের পরে হসপিটালের ডাক্তারের সাথে বসার পরে you were diagnosed or you like এতদিন তুমি স্টাডি করতেছিলা তুমি বুঝতেছিলা যে সামথিং ইজ রং বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম বলা যায় যে a professional told you যে yes you are going through this. Yes, মানে এর আগে এটা 2014 তো তার আগে ধরো প্রায় 6 বছর ধরে আমার এরকম সমস্যা হচ্ছিল, কিন্তু এইটার যে একটা কাগজে কলমে স্বীকৃতি থাকতে পারে সেটা কোনো ধারণা ছিল না আমার, ছিল না আমার পরিবার। I am talking about 2008, 9, 10 যখন এই শব্দগুলো বাংলাদেশে কেউ বলতো না। মানসিক স্বাস্থ্য শব্দটা আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম সাইকোলজি বইয়ে পড়েছিলাম, কিন্তু খুব ব্রিফলি, মানে ওরকম করে কোনো ডেডিকেটেড চ্যাপ্টার ছিল না, এবং এটা আমাদের ভোকাবুলারির অংশ ছিল না। আর ইনফ্যাক্ট এখনো তো এটা প্রচুর পরিমাণে, এটা একটা যেটাকে আমরা বলি ট্যাবু, একটা সামাজিক ট্যাবু। কারো মানসিক স্বাস্থ্যের সমস্যা হচ্ছে এটা কেউ বলতে চায় না, কারণ সবাই ধরে না যে সে পাগল। এবং পাগল শব্দের আমরা যারা মানবাধিকার আইন নিয়ে কাজ করি আমরা কিন্তু এই শব্দটাকে ব্যবহার করি না, বিকজ দিস ইজ আ ভেরি ইনহিউম্যান ওয়ার্ড. So we have to use the proper words. If someone is suffering from mental health issue or someone has a mental health disorder, এইভাবে বলতে হবে যে তার মানসিক অসুস্থতা আছে। পাগল শব্দটা কোনো অবস্থাতেই আসলে ইয়ে করতে পারে না, বর্ণনা করে না। পাগল কোনো রোগের নাম না, পাগল কোনো স্পেসিফিক রোগীর নাম না। এই শব্দটা অত্যন্ত অবমাননাকর, কিন্তু এই মানে ঠিক যেরকম যে আমরা এই ল্যাংড়া, কালা, এই কথাগুলো যেরকম বলা নিষেধ, পাগল শব্দটাও কিন্তু আসলে বলা নিষেধ, কিন্তু এইটা এখনো পর্যন্ত কিন্তু আমাদের সমাজে ওই সংস্কৃতিটা এখন আমরা তৈরি করতে পারিনি। তো সেটাই যে আমার এই যে খারাপ অভিজ্ঞতাগুলো হচ্ছিল, ঢাকাতেও আমার এরকম হতো যে কোথাও যেতে ইচ্ছা করছে না, একা লাগছে, আমার নিজের ডিপার্টমেন্টে আমার একা একা লাগতো, বাট I never knew how to kind of validate those feelings. Okay. So then তুমি পড়াশোনা শেষ করে ফেরত আসলা, and then তোমার যেহেতু তুমি বললা যে ডিপ্রেশনের ফার্স্ট ডায়াগনোসিসটা আমেরিকাতে হওয়ার পরে তুমি একজন প্রফেশনালের কাছ থেকে জানতে পারলা যে হ্যাঁ তুমি ডিপ্রেসড অথবা তুমি এটা দিয়ে গো থ্রু করতেছো। বাট তার আগে যখন আপস এন্ড ডাউনস এরকম লাইফে হচ্ছিল, তখন ডিড ইউ হ্যাভ সামওয়ান ইন লাইফ যাকে তুমি বলতা বা যার সাথে তুমি শেয়ার করতে পারতা এগুলা, and then have you ever thought of seeking professional help before that, বা কথা বলা probably with a counselor or a psychologist যে what is happening, because তুমি actually যেটা বললা সেটা হচ্ছে অনেক আগের কথা এটা, এবং ওই টাইমে these were not normal, even এখনো এগুলা নরমাল না। we are trying our best যেন seeking help in these cases become normal, কিন্তু ওই টাইমে তুমি কি কখনো চিন্তা করছিলা বা কারোর সাথে শেয়ার করছিলা, বা এরকম কি থট মাথায় আসছিল নাকি যে I need help and I can talk to somebody about it? Not really. First of all, I didn't know how to seek help. এটা আমি জানতাম না। দ্বিতীয়ত এটা যে হেল্প সিক করার মতো একটা বিষয় সেটা আমি জানতাম না। আমার মনে হতো যে হয়তো পারিপার্শ্বিক অবস্থায় কোনো একটা জিনিস দেখে আমার ভালো লাগে নাই, এই জন্য আমি এরকম করছি। বাট এইটার জন্য যে মানুষজন সাহায্য করতে পারে ওই ধারণাটা আমার ছিল না। দ্বিতীয়ত আমাকে আমেরিকাতেও বলা হয়েছিল যে আই শুড সিক থেরাপি। ওকে, কিন্তু থেরাপি যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটা আমার কোনো ধারণা ছিল না। আমি আসলে থেরাপিস্টের কাছে যাইনি। একদিন গিয়েছিলাম, গিয়ে আমার ভালো লাগেনি, and then I didn't follow up. I had no idea যে থেরাপি এমন একটা জিনিস যেটাতে ইউজ টু হতে সময় নিতে হয়। জাস্ট লাইক এনিথিং, যে কোনো নতুন কাজ করতে গেলে তোমাকে একটু সময় দিতে হবে, তোমাকে একটু পরিশ্রম করতে হবে যাতে থেরাপিটা তুমি গ্রহণ করতে পারো। এই ধারণাটা আমার ছিল না। আমাকে কেউ বলে নাই যে অর্পিতা তোমার প্রথম there were American doctors, their cultural context is absolutely different from us. They don't know how to help us understand all these things. So আমি একদিন গেলাম, গিয়ে আমার ভালো লাগে না, then I just decided that দূর সময় নষ্ট, ওই 1 ঘন্টা আমি তো at least এটা চ্যাপ্টার করতে পারতাম। So I didn't follow up with the therapy. দেশে যখন আসলাম তখন আসার পরে I was already diagnosed with clinical severe depression, এবং তখন আমার থেরাপি
হয়েছিল, বাট ওই থেরাপিটা আসলে খুব বেশি কাজ দিচ্ছিল না। ওকে, বাট সেটা আমি বুঝি নাই, কিন্তু মানে আমার কাছে এবং মানে কাজ দিচ্ছিল না, আমার ভালো লাগছিল না, আই ওয়াজন্ট গেটিং বেটার, এবং এটার জন্য আমি আমাকে ব্লেম করছিলাম যে আমি ঠিকই হতে পারি না। সো আফটার আ ওয়াইল দ্য ডক্টর সেড যে হ্যাঁ তুমি তোমার ওই ডেঞ্জারটা এখন আর নাই। So which was true. আমার clinical severity থেকে আমি বের হয়ে এসেছিলাম, but depression didn't go away. Okay. So that in that sense মানে severity থেমে যাওয়ার সাথে সাথে থেরাপি থামাই দিয়েছিলাম। সো এটা হচ্ছে এরকম যে ধরো তোমার টাইফয়েড হলো, ওষুধ দিয়ে হচ্ছে তোমার জ্বর কমানো হলো, কিন্তু টাইফয়েডের জার্মটাকে তো আসলে ধ্বংস করতে হয়, যেটা না হলে আমরা শুনি না যে 3 মাস পরে আবার টাইফয়েড ফিরত এসেছে, এই জিনিসটা। তো ওই জিনিসটা হয়েছিল। সো ওইটা হলো, and then from that time till now তুমি কিভাবে, আমি যদি একদম সিম্পলি জিজ্ঞেস করি তোমাকে, how do you stay okay, or how do you feel that you're okay? I wasn't staying okay কারণ এই তো খারাপ লাগা ভালো লাগা হচ্ছিল, এবং আমি যেহেতু শিক্ষকতায় ছিলাম, সো আমেরিকা থেকে আসবার 5 মাস পরে আমি শিক্ষকতা শুরু করি আবার। এবং তখন আমি ছিলাম হচ্ছে মানে আমি নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়াচ্ছিলাম। সো সপ্তাহে জাস্ট 3 দিন ক্লাস ছিল। আর 2016 জানুয়ারিতে আমি নর্থ সাউথে ফুল টাইম শিক্ষক হিসেবে যোগদান করি। তো যেই সময়টুকু আমি পার্ট টাইম ছিলাম, এরকম প্রচুর হতো যে আমার ক্লাস আছে কিন্তু আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ক্লাস তো মিস দেওয়া যাবে না, মানে মনে হতো যে আমাকে যদি কেউ কপি কল দিয়ে টেনে তুলে বিছানা থেকে, তাহলে আমি উঠতে পারবো, নয়তো আমি উঠতে পারবো না। এবং এরকমও মাঝে মাঝে হয়েছে যে আমি ক্লাস ক্যান্সেল করেছি, কারণ আমার পক্ষে বিছানা থেকে ওঠা সম্ভব ছিল না। এই জন্য আমি পরে যেটা করেছিলাম, আমি সকালের দিকে কোনো ক্লাস নিতাম না। ওকে। এবং আমি এখনো চেষ্টা করি সকালে ক্লাস নিতে। এখন আমার ডিপ্রেশন নাই, বাট আই ট্রাই টু অ্যাভয়েড টেকিং ক্লাসেস ইন দ্য মর্নিং জাস্ট টু অ্যাভয়েড দোজ মেমোরিজ। মানে সকালে ওই চাপটাই আমি নিতে চাই না, যে আমি হয়তো কোনো কারণ ছাড়াই 9টা বা 9:30 উঠলাম, উঠে আমি হয়তো বসে লেখালেখি করলাম বা দুপুরের লেকচারের জন্য প্রিপারেশন নিলাম। আমি হয়তো সকালে উঠবো, কিন্তু আমি সকালে অফিস যাব না। Okay. That's how I try to maintain myself. আরেকটা হচ্ছে যে I wasn't okay. No one really understood what was happening. In fact, some people actually shouted at me যে কেন আমি এরকম কান্নাকাটি করি, কেন আমি কোথাও যেতে চাই না, কেন আমি এরকম করি। আমি আমেরিকা থেকে আসবার পরে আমি কাউকে ফোন করে জানাইনি যে আমি পড়া শেষ করে দেশে ফিরেছি। আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ, পড়া শেষ করেছি, একটা ডিপ্লোমা পেয়েছি, তো কি হয়েছে, এটা তো মানে আমি তো একটা মানুষই না, আমি তো একটা মানে আমার কোনো এক্সিস্টেন্স নাই। সো আমি দেশে ফিরে কাউকে খবর দিই, and that had a huge backlash. মানে আমার মা বাবাকে ফোন করে কাইন্ড অফ জেরা করা হয়েছে যে তোমাদের মেয়ে দেশে এসে ফোন দেয়নি কেন, মানে আমেরিকায় পড়তে যাচ্ছি কি বেয়াদব হওয়ার জন্য। So I heard these things. It happened. So I wasn't doing okay. এবং আমার হাজবেন্ড মানে আমি দেশে আসার পর সে মাস্টার্স করতে কানাডা চলে যায়। So basically it was a long distance relationship. But our husband was one of those people who are very conscious about all these things, which was very strange. At that moment, মানে ও নিজে নিজে ডিপ্রেশন সম্পর্কে পড়াশোনা করে অনেক কিছু বুঝেছিল, and he knew how to help me through those bad times. That's amazing. So yeah, that is amazing. So how I am okay, ওই আসার পর প্রায় 2 বছর I wasn't okay. Then 2017 সালে নর্থ সাউথে টেডেক্স হচ্ছিল, ওখানে আমি রুবিনা আপুর সাথে পরিচিত হই। রুবিনা আপুর সাথে কথা বলার পর আমার মনে হলো যে এনাফ ইজ এনাফ, আই রিয়েলি নিড টু কাম আউট অফ দিস ডিপ্রেশন। মানে এটা নিয়ে আর কত বছর আমি যুদ্ধ করব, ভালো হই খারাপ হই, মানে এই পরিশ্রমের কোনো মানে এই পরিশ্রম যার হয় না সে বুঝবে না। মানে ডিপ্রেশন হ্যান্ডেল করার পরিশ্রম একটা অন্য লেভেলের পরিশ্রম। And then it was like যে okay, I will find out যে কিভাবে থেরাপি নিতে হয়, I will find out থেরাপি কার কাছে নিতে হয়। দেন হচ্ছে আমি প্রথমে আমি যেটা করলাম যে আমার পরিচিত কিছু মানুষের মাধ্যমে আমি কয়েকজন ডক্টরকে খুঁজলাম। They were so, I don't know, they were so commercial, I would say. That's the term I would like to use. মানে জাস্ট 5 মিনিট জিজ্ঞাসা করেছে যে আমার কি হয়েছে,
এন্ড দেন আচ্ছা আমাদের গ্রুপ সেশন হয়, গ্রুপ সেশনে প্রতি সেশনে তোমাকে হচ্ছে 4,000 করে দিতে হবে, আর তোমার সাথে হয়তো কিছু কিছু ইন্ডিভিজুয়াল সেশন করতে হবে, তোমাকে প্রতি সেশনের জন্য কিন্তু 6,000 করে দিতে হবে। আই ওয়াজ লাইক মানে আমি টাকাটা আনবো কোত্থেকে? সেকেন্ডলি ওয়াই ডিড ইউ জাস্ট ডিসাইড যে আমার এরকম সেশন দরকার? কারণ তুমি তো 5 মিনিটও শুনো নাই আমার কি হয়েছে। আমার 10 বছরের অভিজ্ঞতা তুমি 5 মিনিটও শুনলা না। দেন ওদের এরকম করে 2-3 জন ডক্টরকে বাদ দিয়েছি। পরে আমি রুবিন আপুকে ফোন করলাম যে ইউ হেল্প মি, তুমি আমাকে থেরাপি দাও। যে আমি তো তোমার বন্ধু, আমি তো দিতে পারবো না, বাট আই উইল হেল্প ইউ ফাইন্ড সামওয়ান। এন্ড দেন শি হেল্প মি ফাইন্ড সামওয়ান, এন্ড দ্যাট থেরাপিস্ট ইজ ফ্যান্টাস্টিক। আমি ওনার সাথে 2.5 বছর কাজ করেছি, এখনো মাঝে মাঝে কাজ করি ওনার সাথে। 2.5 বছর ধরে আমার প্রায় 12 বছরের ডিপ্রেশনকে উনি মানে ঠিক করতে সাহায্য করেছেন। গত বছর শেষের দিকে he or she said that I don't have depression anymore. Oh, that was the, I think that was the best news in your life, I think, within. Yeah, it was. I'm very happy for you, Apu. And really kudos to you, because এত কিছু যে করতে পারছো, পড়াশোনা শেষ করছো, এত ভালো অ্যাচিভমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করছো, and at the same time ব্রেক করছো, আবার নিজেকে গড়ছো, ব্রেক করছো, নিজেকে গড়ছো, স্ট্রাগল করছো, সার্ভাইভ করছো, এন্ড দেন তুমি ফাইনালি বের হয়ে আসছো ব্যাটল করে করে। এটা অনেকে পারে না, অনেকেই পারে না। এন্ড দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন এই পডকাস্ট গুলা করার, যে যারা এরকম সিচুয়েশন দিয়ে যাচ্ছে তারা হয়তো দেখে একটু সার্ভাইভাল স্ট্রেংথটা একটু বাড়াতে পারে, এবং টাইম থাকতে থাকতেই হেল্প চাইতে পারে, প্রফেশনাল হেল্প চাইতে পারে, এবং তারাও তোমার মতো বের হয়ে আসতে পারে এখান থেকে। সো আমার খুব ভালো লাগলো তোমার সাথে আজকে কথা বলে। যাওয়ার আগে আমি একটা লাস্ট কোয়েশ্চেন করবো, বিকজ তুমি এখন টিচার, এন্ড তুমি তোমার স্টুডেন্ট লাইফে বা তুমি একটা বিশাল টাইম তুমি তোমার মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুস দিয়ে সাফার করে আসছো, যেগুলোর একটা বিশাল পার্ট ছিল তোমার স্টাডি এনভায়রনমেন্ট এন্ড তার আশেপাশের মানুষ। তো তুমি অ্যাজ এ টিচার এখন তুমি কি কনসিয়াস অ্যাবাউট ইউর স্টুডেন্টস মেন্টাল হেলথ, এবং তুমি কি করো? ডু ইউ ডু এনিথিং ডিফারেন্টলি যেটার কারণে তুমি একটু অ্যালার্ট থাকো যে ওকে তোমার এই স্টুডেন্টের এইরকম সমস্যা হতে পারে বা তাদের এই প্রবলেম গুলো থাকতে পারে? ডু ইউ ডু এনিথিং ডিফারেন্টলি টু টেক কেয়ার অফ দেয়ার মেন্টাল হেলথ? সো যেই জিনিসটা আমি করবার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি শিক্ষার্থী হিসেবে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছিলাম সেটা যেন আমার কোনো শিক্ষার্থীর সাথে না হয়, মানে আমার জানার মধ্যে যেন আমার কোনো শিক্ষার্থীর সাথে না হয়, আমি সেটুকু নিশ্চিত করবার চেষ্টা করি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করাটা একটা অনেক বড় ধাক্কা। এখানে একজন মানে হঠাৎ করে একজন মানুষকে তখন প্রথমত তাকে অ্যাডাল্ট হতে বলা হয়, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাকে আটকে রাখা হবে। দ্য মোমেন্ট ইউ স্টেপ ইনটু ইউনিভার্সিটি তুমি বড় হয়ে গেছে, এইটুকু কেন নিজে করতে পারো না? এবং তার সাথে আছে, আমি দুভাগে ভাগ করবো, ছোট করে বলছি, সময় বেশি নেব না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে কথা বলি, কারণ আমি তো অন্যখানে পড়িয়েছি, বাট আমি তো পড়ি। তো ধরো ঢাকায় বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এটা একটা, আর ঢাকার বাইরের থেকে আসে। আচ্ছা, ঢাকায় বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অনেকে মনে করে এখানে কোনো চ্যালেঞ্জ নেই, কারণ এরা তো এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে না, বাট চেঞ্জ হচ্ছে। আমরা যে ধরনের স্কুল কলেজে পড়াশোনা করি সেটা কো এডুকেশন স্কুলই হোক, আর সেটা অল গার্লস বা অল বয়েজ স্কুলই হোক, সেটার সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের অনেক বড় পার্থক্য আছে। 200 জন শিক্ষার্থী একসাথে বসে কোনো স্কুলে ক্লাস করে না আমার জানা, অ্যাটলিস্ট ঢাকা শহরে। আর ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা তো ভিন্ন পরিবেশে বড় হয়ে ঢাকায় আসছে, তো দুটো গ্রুপের কিন্তু এখানে একটা মেলবন্ধন হচ্ছে। ঢাকায় যারা বড় হচ্ছে তাদের সাথে ওই মানুষগুলোর চিন্তা ভাবনার পরিচয় নেই, ঢাকার বাইরে থেকে যারা আসছে তাদের সাথে ঢাকার মানুষের কোনো চিন্তা ভাবনার পরিচয় নেই। একে অন্যকে গ্রহণ করবার মানসিকতা, একে অন্যকে বন্ধু হিসেবে দেখবার মানসিকতা, এবং আমি শিখতে এসেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আসলে আমার জীবন সম্পর্কেও এখন সচেতন হব। এই দুটো মানসিকতা, মানে আমাদের এডুকেশন সিস্টেম তো খুব প্যাসিভ, মানে সিলেবাস এইটা, পরীক্ষা এরকম প্রশ্ন আসবে, এইভাবে উত্তর লিখতে হবে, এর বাইরে কিন্তু আমরা পড়াশোনা নিয়ে চিন্তা করতে শিখি না। বাট ইফ ইউ আর আ সিরিয়াস ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি ওভাবে চিন্তা করতে পারো না। তোমার ইউনিভার্সিটি এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে যে হাউ ডু আই translate all these lectures or all this information into real life.
সেটা যতক্ষণ পর্যন্ত করতে পারবে না তখন কিন্তু আরেক রকমের চ্যালেঞ্জ হয়। তো আমার শিক্ষার্থীদের সাথে আমি যেটা নিয়ে খুব সচেতন থাকবার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথমত আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তাদের কারো ঢাকায় সেটেল করে পড়াশোনা করতে সমস্যা হচ্ছে কিনা, অনেকেরই হয়। I have a lot of students যাদের ঠিকমতো গোসল করে ভাত খেয়ে পড়তে বসার সুযোগ হয়তো হয় না। সো তার কাছ থেকে যদি আমি ডিমান্ড করি যে তুমি কেন আমার আর্টিকেল পড়ে সুন্দর করে অ্যানালাইসিস করো নি, দ্যাটস অ্যান অ্যাবসার্ড ডিমান্ড। ওইটা চেষ্টা করি। আরেকটা যেটা চেষ্টা করি যে ক্লাসরুমে, এন্ড দিস ইজ অ্যান আনফরচুনেট ট্রুথ, ক্লাসরুমে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। সো এটা নিয়ে আমি চেষ্টা করি যে এই কালচারাল শকগুলো কিন্তু এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপ্রেশন শুরু হওয়ার পেছনে এটা একটা কারণ ছিল কিন্তু, যে মানে I was so surprised at how boys would treat women, because I studied in all girls school and college in Holy Cross. So I didn't know how to interact with the boys, and I'm sure a lot of my classmates did not know how to interact with girls. So এইখান থেকে ক্ল্যাশ শুরু হয়ে যায়, এবং ওই যে আমরা শুনি যে ইগো, তারপরে ডমিনেট, সাবজুগেশন সবকিছু কিন্তু ইউনিভার্সিটির সাথে সাথে শুরু হচ্ছে। এগুলো সম্পর্কে আমার শিক্ষার্থীদের আমি বলার চেষ্টা করি। আরেকটা চেষ্টা করি যে যদি আমি বুঝি যে কেউ একা একা থাকছে, দেন আমি ক্লাসে সবাইকে একসাথে আমি অ্যাকাউন্টেবল করি। যে এটা হয়েছিল কয়েক বছর আগে, আমি হঠাৎ করে মানে 6 মাস হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম যে একজন শিক্ষার্থী আছে, তার নাম ক্লাসের অন্যরা কেউ জানে না, সে কারোর সাথে কথা বলে না, সে আসে যায়। তখন I just charged my entire class যে তোমরা কি ধরনের মানুষ যে তোমাদের একজন সহপাঠী একা থাকে, কেন তোমরা ওর নাম জানো না, এবং কেন ও তোমাদের সাথে নাম বলার মতো বা নিজের অভিজ্ঞতা শেয়ার করার মতো সাহস কেন তার হয়। তো এই ছোট ছোট জিনিসগুলো আমি বলার চেষ্টা করি। আরেকটা হচ্ছে যে আমি ওদেরকে নানা ফ্যাসিলিটি সম্পর্কে জানাই, যে আমাদের ডিপার্টমেন্টে যেমন স্টুডেন্ট কাউন্সিলর আছেন, তাদের কাছে যেন যায়, তারা যেন ভয় না পায়, বা এই বিষয়গুলো নিয়ে কথা বলার মধ্যে যে লজ্জা নেই, এটা বলার চেষ্টা করি। যে তোমাদের যেরকমই সমস্যা হোক না কেন, সেটা টাকা পয়সার সমস্যা হতে পারে, সেটা কালচারাল শক হতে পারে, তুমি শিক্ষকদের সাথে অবশ্যই আলাপ করবে, এখানে ভয় পাবার বা লজ্জা পাবার মতো কোনো জিনিস নেই। এই বার্তাটা আমি দেবার চেষ্টা করি। আমি জানি না কতটুকু সাহায্য হয়, কিন্তু আমার তরফ থেকে আমার এইটুকু প্রচেষ্টা যে আমার সাথে যা হয়েছিল, আমি যেরকম একা একা এবং কিছুটা ধরো মানে লস্ট ফিল করতাম, সেটা যেন আমার সামনে যে মানুষগুলো আছে তাদের সাথে না হয়, এটুকু আমি করবার চেষ্টা করি। That's amazing. তুমি যে স্টেপগুলো নিচ্ছ, বিকজ আমি মাত্র মাস্টার্স শেষ করলাম, and I can imagine, বিকজ একটা ল্যাব সেটিং এ আমি যখন এখানে কাজ করি, মালয়েশিয়াতে কাজ করতাম, তখন ডিফারেন্ট স্টুডেন্টস থাকতো এবং সবাই অন্য দেশের থাকতো এবং ম্যাক্সিমাম মালয়েশিয়ান থাকতো। তো আমি একা কাজ করতাম, যেতাম, কাজ করতাম, বাসায় আসতাম। আমারও এক টাইমস মনে হতো যে আমার কেউ নাই কথা বলার, এবং আমি এত হেট করতাম এই পুরা প্রসেসটাকে। তো চিন্তা করে দেখো, যদি এরকম টিচার হয় বা সুপারভাইজার হয় যে এই জিনিসগুলো সম্পর্কে আমাকেও অ্যালার্ট করতেছে, সব স্টুডেন্টকেও অ্যালার্ট করতেছে এবং এটা নিয়ে কথা বলতেছে ওপেনলি, তাহলে অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের জন্য এটা অনেক অনেক ইজি হয়ে যায় জিনিসগুলোকে হ্যান্ডেল করা বা জিনিসগুলো ফেস করা। এন্ড তুমি যেটা ক্লাসরুমে করতেছো, দ্যাটস ভেরি নাইস অফ ইউ। আই হোপ তোমার মানে টিচাররা যারা টিচিং এ ঢুকতেছে, তারা যারা দেখবে এই পডকাস্টটা, তারা হয়তো এই নোটটুকু নিতে পারবে যে হ্যাঁ, এগুলাও ক্লাসে ওপেনলি ডিসকাস করা যায়, অথবা স্টুডেন্টদের সাথে খোলামেলা ভাবে কথা বলা যায়, যেন যে কোনো প্রবলেম তারা টিচারের কাছে এসে ইজিলি বলতে পারে, নট অনলি একাডেমিক বাট অলসো পার্সোনাল প্রবলেমস এন্ড স্পেশালি মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস। তো with that note, with that very positive note, thank you so much again for joining me in the podcast today, and খুব ভালো লাগলো। Thank you. আমার খুব ভালো লাগলো তাহিয়া। So nice that you're doing this. I wish যে আমরা যখন আরেকটু ছোট ছিলাম তখন এরকম রিসোর্সেস যদি থাকতো, তাহলে আমাদের অনেকেরই হয়তো এত কষ্ট হতো না, আমরা হয়তো আরো আগেই নিজেদের কষ্টগুলো দূর করতে পারতাম। সো আমি তোমাকে একদম আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। এই যে তুমি সময়টা দিচ্ছ, এই সময়ের বিনিময়ে তুমি কিছুই পাচ্ছ না, তোমার কোনো ওই অর্থে যেটাকে আমরা বলি যে সাংসারিক কোনো লাভ হচ্ছে না, বস্তুগত কোনো লাভ হচ্ছে না, বাট আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে যে মানুষগুলোর উপকার হবে, সেই উপকারটা তোমার জীবনে কিন্তু শান্তি হয়ে ফেরত আসবে। তোমার প্রতি আমারও অনেক শুভকামনা। Thank you so much, Apu. You just made my night. Thank you.